জন মুসলমান ক্যান্ডিডেট প্রার্থী হওয়ার কথা। 2011 সালে 13 মে যেদিন গণনা হয়েছিল, বামফ্রন্ট কিছু সিট পেয়েছিল 59টা মতো, 82টা পেয়েছিল, 182টা তৃণমূল, 42টা কংগ্রেস। তখন মুসলমান বিধায়কের সংখ্যা ছিল 67। 2016-তে সেটা আরো 10টা নেমে মুসলমানের বিধায়কের সংখ্যা হলো 57। 2021-এর ভোটে আমরা যখন তৃণমূলের বিধায়ক হলাম, এই মুর্শিদাবাদ জেলায় 20টা সিট জিতল, 2টো বিজেপি জিতল, আর 20টার মধ্যে এই জেলায় যেখানে 16টা মুসলমান এমএলএ, আপনাদের পাশের রঘুনাথগঞ্জের আক্রমণে একটা তেজপাতা মন্ত্রী করে রাখলো। কোন ক্যাবিনেটের কোন গুরুত্বপূর্ণ মন্ত্রী বা মুর্শিদাবাদ জেলার উন্নয়ন করার জন্য যে পরিকাঠামোগত যে সমস্ত চেয়ারম্যানের পদ কাউকে দিল না, শুধু তার আমলারা, ডিএমরা, এসডিওরা, বিডিওরা আমলাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলো মমতা ব্যানার্জি। যখনই আমরা মুখ খুলতে গিয়েছি, আমাদেরকে ধমকানো হয়েছে, চমকানো হয়েছে, বসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। বিধানসভায় আমি কোন বেপাস তাদের কাজের সমালোচনা করব বলে আমাকে বিধানসভাতেও চিউফিলিপের পারমিশন দিত না আমাকে বলতে। আমাকে শাসক বেঞ্চে বসে বসে শুধু চোর চোর স্লোগান শুনতে হতো বিজেপি। আর যারা শাসকে এসছে তারা সেদিন বিরোধী বেঞ্চে বসে মমতা ব্যানার্জিকে চোর আর আমাদের চোর চোর স্লোগান দিত। আমি কখনো কখনো যখন এটা সহ্য করতে না পেরে এই বিজেপির দিকে তেড়ে যেতাম, লবিতে নেমে প্রতিবাদ করতে যেতাম। এই আরএসএস এর মার্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে বিধানসভাতেও বলতো, হুমায়ুন তুমি চুপ করো, আমি একাই 100। আজকে মমতা ব্যানার্জি আপনার উনি 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে 1956 ভোটে পরাজয়ের পর আপনার শিক্ষা নেননি। আপনি 2021 সালে আমাদের সিগনেচারে দলনেত্রী হয়ে, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনি শুধু নির্বিচারে মুসলমানদের সামনে মিথ্যাচারী করেছেন। কোন চাকরি নাই, কোন বাকরি নাই, শুধু মহিলাদের একটা সামান্য কিছু পড়াশোনার জন্য ছেলেদের সাইকেল দেওয়া আর কিছু দানপত্র চালিয়ে আপনি মনে করেছিলেন মুসলমান ভোটাররা আপনার সব বাপের সম্পত্তি হয়ে গেছে। আপনার যে ধারণা ভুল ছিল, আপনার যে রাজনীতি ভুল ছিল, আপনার যে শাসন পরিচালনা করা ভুল ছিল, আজকে বিজেপিকে কে এনে দিল? শুধু হুমায়ুন কবিরকে বলা হচ্ছে আমি নাকি বিজেপিকে ক্ষমতায় এনে দিলাম, আমি নাকি বিজেপির বি টিম। আমি ন্যাশনাল কংগ্রেসের রাহুল গান্ধীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি 294টা আসনে লড়ে কেন ফারাক্কায় মাত্র 6000 ভোটে আপনার প্রার্থী জিতে? কেন আপনার রানীনগরে মাত্র 2700 ভোটে আপনার প্রার্থী জিতে, 2টো আসন জিতে? আর যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেলিম সাহেবকে সামনে রেখেছে, সুজন চক্রবর্তী, বিমান বসরা এখনো তলায় তলায় বিজেপিকে সমর্থন করেন, তাদের কেন একটা সিট দখলে জিততে হয়? আপনারা এত বছরের দল, ন্যাশনাল কংগ্রেস এত বছরের দল, আপনাদের জনপ্রতিনিধিরা গিয়ে বিধানসভায় সেইভাবে কথা বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তাদেরকে যখন স্পিকার থেকে বলতে বলছে, তারা 3 সেকেন্ড কথা বলে বসে পড়ছে। আর আমাদের সীমিত টাইম, তার মধ্যেও আমরা স্পিকারকে অনার দিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিন্তামণি দিয়ে বলেছি। অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি
আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক। শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি, যে গরুগুলো আসে জবা করার জন্য, বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা পড়ি। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে, বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায় বিজেপি সরকার। যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবা করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তা নাকি বেশ কত টাকা লোনও আছে, অনেকেই ধরনের আছে। তারা এখন কোথায় যাবে? এখন দেখার বিষয় যে 1950 সালে যে আইন আছে, সেই আইনের 12 নম্বর ধারাটাকে উল্লেখ করে রাজ্য সরকার ছাড় দেয় কি দেয় না, সেই মর্মে আমি দ্বারস্থ হচ্ছি তাদের কাছে হব। আমি আশা করব সেটা ছাড় দেবে। মানুষের রুজি রুটি এখানে যুক্ত হয়ে আছে। প্রায় 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে এটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। আচ্ছা, তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। এই বিষয়ে আপনাকে নিয়ে যারা বিরোধী করে তারা বলছে বিধানসভায় আওয়াজ তুলছে না কেন, এদের জন্য কি বলবেন? ধরুন, বিধানসভা রীতিনীতি কিছু আছে। যেদিন বিধানসভায় এগ্রিকালচার নিয়ে আলোচনার টাইম দেওয়া থাকবে, সেদিন নিশ্চিতভাবে লেদার কমপ্লেক্সের শ্রমিকদের নিয়ে আলোচনা করা যায় না, সেদিন এগ্রিকালচারে আলোচনা করতে হবে। যেদিনকে স্কুল এডুকেশন বা হায়ার এডুকেশনের উপর আলোচনার ডেট থাকবে, সেই দিনকে আমি মৎস্য চাষীদের নিয়ে আলোচনা করা যায় না। বিধানসভা শুরু হলো কবে? একদিন হলো শপথ, দ্বিতীয় দিন হলো স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন। তাও স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপনে ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, সে কথা বলেছি। আগের মাস, সামনে মাসের সম্ভবত 18 তারিখ থেকে শুরু হবে বিধানসভা, তখন আমার পারফরমেন্স দেখতে পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে লাইভ চলবে। আমার তো বিশাল সুবিধা হয়েছে, কার কতটা অসুবিধা হলো জানি না, আমার বিশাল সুবিধা হলো আমি বিধানসভার মধ্যে গিয়ে কি বলি ভাঙড়ের মানুষের কথা, রাজ্যের মানুষের কথা, আর তাহলে এটা ডাইরেক্ট ভাঙড়ের মানুষ দেখবে, রাজ্যের মানুষ দেখবে। যারা সমালোচক আমাকে সমালোচনা করছে, তাদের সমালোচনা করে যদি সংসার চলে, একটু বেশি করে সমালোচনা করুক। এই যে একের পর এক যে আইন, নতুন আইন আনছে, তাতে করে সাধারণ মানুষের যে সমস্যাগুলো বাড়ছে, এটা নিয়ে কি বলবেন? নতুন আইন কোনগুলো বলুন? আমি একটু ভাই স্পষ্টবাদী, মুখ কাটা ছেলে, ভুলকে ভুল, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলবো। বলুন কোনটা নতুন আইন হচ্ছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি। মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে কাগজে কলমে, মুসলমানদেরকে সঠিক এরা হতে দেয়নি। হ্যাঁ, ডিস্টার্ব করেনি, আটকায়নি, ঠিক কথা, কিন্তু আইনটা 1950 সালের আইন, 2018 সালের এর উপর একটা মামলা হয়েছিল। প্রশ্ন এখানে করুন যে 15 বছর তোমরা সরকার চালালে এই আইনের সংশোধন করলে না কেন? বিজেপি সেই আইনটাকে একটু কঠোর ভাবে পালন করানো বলছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব পাখি মাছ খাই, মাছ রাঙার দোষ হয়। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় প্রেসারে রাখার চেষ্টা করে। আর বলুন নতুন আইন কোনটা বলুন?
জানতে হবে সমাজকে। আইনটা 1950-এর, কেন এতদিন অ্যামেন্ডমেন্ট করা হলো না? যারা সরকারে আছে তাদেরকে ছিল, তাদেরকে আগে প্রশ্ন করুন। বলুন। এসআইআর থেকে যাদের নাম বাদ গিয়েছে আগামী দিনে কি তাদের জন্য আন্দোলন হবে? আগামী 20 তারিখ বেলা 2:30 থেকে শিয়ালদা স্টেশনে জমায়েতের কথা বলছি। আসুন আপনারা, যাদের নাম বাদ গিয়েছে বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নির্বাচন কমিশনের অফিস, সি অফিস পর্যন্ত যাব, হবে তো আন্দোলন। এবং মাঠে ময়দানে আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কোর্টের আন্দোলন হবে আইনি লড়াই।